নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রবিবার দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেছিলেন একটি কোর্ট অর্ডার নিয়ে, নিম্ন আদালতের মানে আলিপুর কোর্টের। তো সেই অর্ডার নিয়ে তিনি অনেক আহ্লাদে আটখানা হয়েছিলেন, অনেক বড় বড় কথা বলেছিলেন। তৃণমূল মানে কালীঘাটপন্থী তৃণমূলকে অনেক হুঁশিয়ারি টুশিয়ারি দিয়েছিলেন যে তারাই নাকি ওই নিম্ন আদালতের অর্ডার অনুযায়ী তৃণমূলের আসল তৃণমূল হয়ে গেছে, সমস্ত অফিস টফিসের সব দখল তাদের এসে গেছে এবং হচ্ছে অ্যাকাউন্ট অপারেশন এভরিথিং পার্টির প্রতীক, পার্টিটাই তাদের হয়ে গেছে, এরকম ধরনের কথা। এবং যারা কালীঘাট তৃণমূলে যারা আর কি লম্বা চওড়া কথা বলছেন তারা যাতে সমঝে যান, কিছু করলে আইনানুগ ব্যবস্থা হবে। তো তারপরে তৃণমূলপন্থী আইনজীবী একজন অর্কপ্রভ নাগ তিনি বলেছিলেন যে ওটা আসলে হচ্ছে নিম্ন আদালত, আলিপুর আদালতে একটা এক্সপার্টি অর্ডার, ওটা কোনো ভার্ডিক্ট নয়, কোনো ফাইনাল অর্ডার নয়, একতরফা ভাবে একটা অর্ডার হয়েছে, সেখানে কেউ পার্টি ছিল না। এক্সপার্টি যেটা হয় মানে কাউকে অন্য কাউকে পার্টি করা হয়নি, একতরফা ভাবে সেই আদেশটা হয়েছে, ইন্টারিম অর্ডার। তো সেটা যে কি ছিল তা 24 ঘন্টার মধ্যে হচ্ছে হাইকোর্টে তা প্রমাণিত হয়ে গেছে। কারণ হচ্ছে ঋতব্রতদের হচ্ছে 24 ঘন্টার মধ্যে বেলুন হচ্ছে একদম ফুস, এবং হাইকোর্টে গাল বাড়িয়ে চটটাও খেয়েছেন সোমবার দিন। তো আমি আসি যে এরপরে আরেকটা জিনিস হয়েছে সোমবার দিন। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র বলেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে বিশেষ সুবিধা দিচ্ছেন নির্বাচন কমিশন, কারণ যেটা জানা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে কমিশনে গিয়েছিলেন, কিন্তু এখন নাকি পালানোর পথ খুঁজে পাচ্ছেন না। তো আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি যে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে একটু উৎসাহিত হব। আর দর্শকদের আরো অনুরোধ করছি, ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই রবিবার দিন প্রেস কনফারেন্স করে আলিপুর কোর্টের একটা ইন্টারিম অর্ডার, এক্সপার্টি অর্ডার, সেটা নিয়ে দাবি করেছিলেন তারাই আসল তৃণমূল, সমস্ত কিছুর মালিক হয়ে গেছেন আসল তৃণমূল হিসাবে। তো তারপরে সোমবার দিন হাইকোর্টে একটি মামলা ছিল জাস্টিস কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। সেটা আপনাদের বলি যে ইতিমধ্যে সৌগত ভট্টাচার্য, হাইকোর্টে সৌগত ভট্টাচার্যের আদালতে কালীঘাটপন্থী তৃণমূলের হচ্ছে একটা মামলা হয়েছিল যে পুলিশ তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, তারা দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না, মানে তার যেসব খরচা সেগুলো করতে পারছে না। তা সেই ব্যাপারে আদেশ দেওয়া হোক যাতে তারা সেই খরচগুলো করতে পারে। তাতে বিচারপতি সৌগত ভট্টাচার্য একটি আদেশ দিয়েছেন যাতে হচ্ছে যে কালীঘাট তৃণমূলের যারা খরচ টরচ করার মানে যারা টাকা পয়সা লেনদেন করার ব্যাপারে যাদের ক্ষমতা আছে তারা করতে পারবেন, কিন্তু প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার তিনি বিষয়টা মনিটর করবেন। তো এইরকম অর্ডারটা হওয়ার পরে দেখা গেল যে ইডি আবার হচ্ছে এই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দিয়েছে ব্যাংককে বলে, তারা নাকি এই অ্যাকাউন্টে কোনো কালো টাকা বা বেআইনি টাকা ঢুকেছে কিনা তাই নিয়ে তদন্ত করছে, তাই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে রয়েছে। সেই নিয়ে হচ্ছে কালীঘাট তৃণমূলের পক্ষে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন একটি মামলা করেছিলেন, যে মামলাটি সোমবার দিন জাস্টিস কৃষ্ণা রাওয়ের বেঞ্চে হচ্ছে শুনানি ছিল। তো সেই শুনানির সময় হচ্ছে ঋতব্রতপন্থী, কারণ হচ্ছে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু সৌগত ভট্টাচার্য বিচারপতি তিনি এরকম একটা অর্ডার দিয়েছেন, তাই ইডি হচ্ছে সেই অর্ডারের পরে হচ্ছে ইডি আবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, তাই সেই অ্যাকাউন্ট যাতে কালীঘাট তৃণমূল ব্যবহার করতে পারে সেই জন্য তারা আবেদনটা করেছিলেন। তো সেখানে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি হচ্ছে ঢুকে পড়েছেন ওই মামলাতে। ঢুকে পড়ে তিনি বলতে চেয়েছেন যে একটা যে নিম্ন আদালতের মানে আলিপুর আদালতের রায় যেটা ঋতব্রত দেখিয়েছিলেন সেটাকে হাতিয়ার করে অ্যাকাউন্ট ব্যবহারের কথা তারা বলেন জাস্টিস রায়ের কাছে। এবং ইডির আইনজীবী, বুঝতেই পারছেন কালীঘাট তৃণমূলে ঋতব্রত তৃণমূলের পক্ষে ইডির আইনজীবী সওয়াল করছেন, মানে তিনি বলতে চাইছেন, তিনি বলেছেন যে গতকাল এই অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নিম্ন আদালত, মানে কালীঘাট তৃণমূলকে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা নাকি ঋতব্রতরা পেয়েছে আদেশটা নিম্ন আদালতে, সেটা গোপন রাখা হয়েছে আজ হাইকোর্টে। মানে হাইকোর্টে সেই বিষয়টা কালীঘাট তৃণমূলপন্থীরা গোপন রেখেছে যে ঋতব্রতরা অলরেডি নিম্ন আদালতের একটা আদেশ পেয়ে গেছে। তাতে বিচারপতি
প্রশ্ন তুলেছেন যে নিম্ন আদালতের মামলায় কালীঘাটপন্থীকে কি পার্টি করা হয়েছিল, কালীঘাটপন্থী তৃণমূলকে কি পার্টি করা হয়েছিল। তো তাতে কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী মনু সিংভি বলেছিলেন যে গোপন করার কথা হচ্ছে কেন, যেখানে এটা অর্ডার হয়েছে, কাউকে মামলায় পার্টি করা হয়নি। কমিশন আগে ঋতব্রতদের অ্যাপ্রুভ করুক, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল কিনা সেটা অ্যাপ্রুভ করুক আগে, তারপরে তারা কমিশন তাদের আসল তৃণমূল বলুক, তারপর তারা অ্যাপিয়ার করবে। বিচারপতি তখন বলেন যে নিম্ন আদালতের কি ক্ষমতা আছে কোন একজন ব্যক্তিকে অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষমতা দেওয়ার, মানে ঋতব্রতপন্থীদের বিষয়ে প্রশ্ন করেছেন। তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন যে আমরা নির্দেশ পেয়েছি নিম্ন আদালতের, আমরাই আসল তৃণমূল, আমরাই রিপ্রেজেন্ট করব তৃণমূলকে, আর কেউ নয়। তখন বিচারপতি বলেছেন আপনাদের কথা শুনতে চাই না, প্রপার অ্যাপ্লিকেশনে আসুন, মানে ওদের আর্জিটাকে খারিজ করে দিয়েছে। আসলে হচ্ছে যে ওই যেটা আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে কোন দল, যে সেই কারা আসল দল হবে বা কে পার্টির মালিক সেটা ঠিক করবে নির্বাচন কমিশন, এবং সেই নির্বাচন কমিশন যদি বলে যে ঋতব্রতপন্থীরাই মানে আসল তৃণমূল, তারা যে কমিটি প্লেস করেছে এই নির্বাচন কমিশনের কাছে, তাহলে তারা যে সেক্ষেত্রে যদি কালীঘাটপন্থী তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে না পারে, তারা সুপ্রিম কোর্ট যেতে পারে। সুপ্রিম কোর্টে যেটা মহারাষ্ট্রে যেটা হয়েছিল আমাদের হচ্ছে ওই আমাদের শিবসেনা ভাঙা গড়া নিয়ে, শিবসেনা আসল শিবসেনাকে, এখানে কনস্টিটিউশন বেঞ্চ হয়, 5 সদস্যের কনস্টিটিউশন বেঞ্চ হয়েছিল। আলিপুর আদালতের একটা এক্সপার্টি অর্ডার দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা হচ্ছে দাবি করে দিলেন তারাই আসল তৃণমূল, সব টিকবে না, সেটা আমি আগের দিনের ভিডিওতেই বলেছি। যে এরপর হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তার 24 ঘন্টার মধ্যে হাইকোর্টে হচ্ছে বিচারপতি বুঝিয়ে দিলেন যে এসব করে এখানে লাভ হবে না, আগে আপনাদের কমিশন হচ্ছে অ্যাপ্রুভ করুক, বা তারপরে এসে কথা বলবেন, আপনাদের কথা শুনতে চাই না। তো হচ্ছে এইসবের পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো ভালোই জানেন যে এগুলো করে হয় না। একটা মামলা হয়ে একটা অর্ডার বার করে নিলাম নিম্ন আদালত থেকে, সেটা নিয়ে একটা দল আমাদের দাবি করে নিলাম, এটা হয় না। যাই হোক, এটা তো হয়েছে। তো এই হাইকোর্টে গিয়ে চটটা খেলেন 24 ঘন্টার মধ্যে, এবং বুঝতে পারলেন যে কালীঘাটের অর্ডারটার কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই, ওই অর্ডারের কোনো ভ্যালু নেই, এক্সপার্টি অর্ডার, কোনো পক্ষকে ডাকা হয়নি। তো যাই হোক, এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে গিয়েছিলেন, সেখান থেকে এখন পালানোর পথ পাচ্ছেন না। কারণ হচ্ছে সোমবার দিনই মহুয়া মৈত্র, তৃণমূলের সাংসদ, এবং আরেক সাংসদ রাজ্যসভার সাগরিকা ঘোষ, তারা প্রেস কনফারেন্স করেছেন। মহুয়া মৈত্র পরিষ্কার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 23শে জুন নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন রেখেছিলেন যে 22শে জুন তারা নিউ টাউনে যে হোটেলে তারা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন ডেকে সেখানে তাদের ন্যাশনাল এক্সিকিউটিভ মানে জাতীয় কর্মসমিতি তৈরি হয়েছে, সেটা তারা জমা দিয়েছেন, এবং তারাই হচ্ছে আসল তৃণমূল, তাদের সঙ্গে এতজন এমএলএ রয়েছেন, এইসব বলে টলে। তো তারপরে নির্বাচন কমিশন হচ্ছে সব পক্ষকে, মানে ঋতব্রতদের এবং যে কালীঘাটপন্থী তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়দের হচ্ছে তাদের বক্তব্য জানানোর জন্য বলেছিল। তো সেইটা লাস্ট ডেট ছিল 6 তারিখে, 6 জুলাই বিকেল 5টার মধ্যে তাদেরকে জমা দিতে হবে। তো মৌমিত্রের বক্তব্য হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেইটা 6 তারিখে জমা দিয়ে দেওয়া হয়েছে, যে তাদের বক্তব্য সম্বলিত যা তারা যা যা চেয়েছে সেটা আগে কল্যাণ ব্যানার্জিও বলেছিলেন। 3 জন সাংসদ গিয়ে হাজির হয়ে হচ্ছে সেটা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে, কালীঘাটপন্থী তৃণমূলের যাদের বক্তব্য। এবং হচ্ছে যে সেদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা হচ্ছে কেউ হাজির হননি, এবং মহুয়ার অভিযোগ যে তারা মেল করেও কিছু জানাননি। তারা সময় চেয়েছিলেন গত শুক্রবার পর্যন্ত, কিন্তু শুক্রবারের মধ্যে তারা কিছু জমা দেয়নি, মানে তাদের বক্তব্য সম্বলিত বা তাদের পক্ষে কি আছে, কেন তারা দাবি করছেন। এবং সোমবার দিন মানে 13 তারিখ হয়ে যাওয়ার পরও হচ্ছে তারা জমা দেননি। তাই 12 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে লিখেছেন যে যখন ওরা জমা দিচ্ছে না হচ্ছে, তখন হচ্ছে 6 তারিখে তারা যে জমা দিয়েছেন যে নথিপত্র, তার ভিত্তিতে নির্বাচন কমিশন বিষয়টা নিষ্পত্তি করুক, এই বলে একটা কড়া চিঠি দিয়েছেন যে এইভাবে কেন ডিলে করা হচ্ছে, এবং এইভাবে কেন ঋতব্রতপন্থীদের হচ্ছে সময় দেওয়া হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তুলে। তো মহুয়া মৈত্র আরো বলেছেন যে আসলে আমরা যেটা জমা দিয়েছি প্রত্যেককে দেওয়া হয় তাদের রিপ্লাই দেওয়ার জন্য। তো আসলে আমরা তৃণমূলের পক্ষ থেকে, অল ইন্ডিয়া তৃণমূলের পক্ষ থেকে যেটা জমা দিয়েছি সেইটা দেখেই হয়তো ওরা ঋতব্রতরা হচ্ছে নথি তৈরি করার চেষ্টা করছেন, তাই হয়তো তাদের হয়তো সময় দেওয়া হচ্ছে। কিন্তু এই বিষয়টাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে
এবং সোমবার দিন মৈত্র বলেছেন যে আসলে হচ্ছে এটা হবে না একটাই কারণ, সেটা হচ্ছে তৃণমূলের একদম জন্ম শুরু থেকে একদম 97-98 সাল থেকে এই 2023 পর্যন্ত যা যা কমিটি হয়েছে না হয়েছে, তাদের যা মেমোরান্ডাম, আর একটা দলের সংবিধান যেটা কমিশনে জমা দিতে হয়, তার কি পদ্ধতি, দলীয় নির্বাচনের সময় ইত্যাদি সব দিয়ে, তাতে আগে হচ্ছে 3 বছর ছিল মেয়াদ, তারপরে 5 বছর করা হয়েছিল। 2023-এ যেটা জমা দেওয়া হয়েছিল তাতে 5 বছরের মেয়াদ ছিল সেই কমিটির মেয়াদ এখনো রয়েছে। সেই কারণেই 2026-এ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, মমতা বন্দ্যোপাধ্যায় সই করা হচ্ছে প্রতীকের চিহ্ন যে চিঠি, সেটা তারা ইলেকশন কমিশনে জমা দিয়ে জোড়াফুল প্রতীক পেয়েছেন। তো সুতরাং সেই কমিটির ভ্যালিডিটি চলে যায়নি। ঋতব্রতপন্থীরা যতই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করুক, আসলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যে কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া হয়েছে সেটাই অ্যাপ্রুভ, সেটাই এখনো রয়েছে এবং তারই মেয়াদ রয়েছে। যেটা ঋতব্রতরা 22শে জুন বলেছিল যে তৃণমূল কংগ্রেসের মেয়াদ হচ্ছে 2025 সালে শেষ হয়ে গেছে, তাই তারা বিশেষ অধিবেশন ডেকে কমিটি করে নির্বাচন কমিশনে তারা সেটা জমা দেবেন বা দিয়েছেন। তো আসলে ঋতব্রতদের দাবিটা অসার, কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি 23 সালে জমা দেওয়া হয়েছে সেটাই হচ্ছে ভ্যালিড রয়েছে, এবং সেই কারণেই হচ্ছে তারা দাবি করছে যে ঋতব্রতদের ওই দাবি টিকবে না। এখন মহামুত্রা বলতে চাইছেন যে আসলে ঋতব্রতদের এখন আর কিছু দেওয়ার নেই, তারা একটা কমিটি করে জমা দিয়েছে, কিন্তু তারা তো এখন আর ওই সংবিধান, ওই মেমোরান্ডাম ওইভাবে দিতে পারবে না। তাই আমরা যেটা জমা দিয়েছি সেটা তো ওরাও পেয়েছে, কপি পেয়েছে। তো এখন সেটা দেখেই হচ্ছে কি বলে, নির্বাচন কমিশনে তারা জবাব দেবে, কিন্তু 6 তারিখের বদলে 13 তারিখ হয়ে গেছে, এখনো তারা জমা দিচ্ছেন না। আর কমিশনও তাদেরকে হচ্ছে সময় দিয়েই যাচ্ছে। যাই না কমিশন এসবগুলো কেন করছে, তো যাই না। এখন শেষ পর্যন্ত অনেকেই বলছেন যে কমিশনে তো লাফাতে লাফাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা গিয়েছিলেন, তো এখন বোধহয় আর পালানোর পথ পাচ্ছেন না, বুঝতে পেরেছেন হয়তো আইনগত জায়গায় আটকে গেছে। কল্যাণ ব্যানার্জি সেটা বলেছিলেন যে আমরা 20 পাতার যে জবাবটা দিয়েছি তাতে সবিস্তার লেখা আছে কেন কোন অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন করে অল ইন্ডিয়া তৃণমূল কমিটির টাই হচ্ছে যেটা জমা দেওয়া আছে 23 সালে, সেটাই এক্সিস্ট করছে। এখানে অন্য কোনো কমিটি জমা দিলে সেটা দাবিটা হচ্ছে খারিজ হয়ে যাবে। তো এইসব কথা যে হয়েছে। এখন যাই না, শেষ পর্যন্ত এক ওই আলিপুর আদালতের ওই এক্সপার্টি অর্ডার তো 24 ঘন্টার মধ্যে হাইকোর্টে হচ্ছে ধাক্কা খেয়ে গেছে। এবার নির্বাচন কমিশনে যে দাবি টাবি করা হয়েছে সেগুলো ধাক্কা খায় কিনা, নাকি আবার যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আবার ঋতব্রতদের আসল তৃণমূল বলে স্বীকৃতি দিয়ে দেন। যাই না, তাতেও নিষ্কৃতি নেই, কারণ স্বীকৃতি দিলেও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হচ্ছে যে সুপ্রিম কোর্টে যাবেন। তো দেখা যাক ভবিষ্যতে কি আছে, আমরা আর কি হয় পদক্ষেপ, কার তরফে কি হয়, তার জন্য অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।